নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এলাম। টপিকটা হলো কোপিং মেকানিজম অর কোপিং স্ট্র্যাটেজিস। আমরা সবাই কোনো না কোনো সমস্যায় পড়লে, সেটা আমাদের ইমোশনাল সমস্যাই হোক, সেটা আমাদের কোনো রিয়েল লাইফ সমস্যাই হোক, আমরা স্বাভাবিকভাবেই সেখান থেকে বেরোনোর জন্য কিছু পদ্ধতি বা কিছু উপায় বার করি। আর সেই উপায় বা পদ্ধতিগুলোকেই আমরা বলি কোপিং স্ট্র্যাটেজিস অর কোপিং মেকানিজমস। এই কোপিং মেকানিজমস বা কোপিং স্ট্র্যাটেজিসগুলো এক একটা মানুষ এক এক রকমভাবে নিজের জন্য তৈরি করে। তো আমরা আজকে জেনে নেব যে কোন কোপিং স্ট্র্যাটেজিস বা কোন কোপিং মেকানিজমগুলো অ্যাডাপটিভ অ্যান্ড কোন কোপিং স্ট্র্যাটেজি অ্যান্ড কোন কোপিং মেকানিজমগুলো ম্যাল অ্যাডাপটিভ। মানে অ্যাডাপটিভ মানে হচ্ছে হেলদি কোপিং মেকানিজমস অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ মানে হচ্ছে আনহেলদি কোপিং মেকানিজমস। আমাদের প্রত্যেকেরই এটা জানা দরকার যে আমরা যদি ম্যালঅ্যাডাপটিভ কোপিং মেকানিজমসগুলো খুব বেশি ইউজ করি, তাহলে সেটা কিন্তু আমাদেরকে টেম্পোরারি রিলিফ দিতে পারে, যদিও ওই সময়টার জন্য ওই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য, বাট সেটা কিন্তু মানে ইন লং রান সেটা কিন্তু আমাদের অনেক হার্মফুল বা ইনএফেক্টিভই ওটা দেখা যায় যে হচ্ছে, বা আমাদের ওপর হার্মফুল হয়ে যাচ্ছে সেটা। তো তাই জন্য আমরা আজকে ডিসকাস করব যে কোনগুলো ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিস অ্যান্ড কোনগুলো অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিস। তো প্রথমে আমরা ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিসগুলো নিয়ে বেশি কথা বলবো। অনেকের সেই জায়গাটায় হয়তো অ্যাওয়ারনেস থাকে না যে আমি যে কোপিং স্ট্র্যাটেজিটা ইউজ করছি সেটা আমার জন্যই ইন দ্য লং রান হার্মফুল হয়ে যেতে পারে। তাই জন্য আগে আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। তো ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিসের কাজই হচ্ছে আমাদেরকে টেম্পোরারি রিলিফ দেওয়া। তো টেম্পোরারি রিলিফ কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমাদেরকে সেটা ইন দ্য লং রান খুব একটা হেল্প করছে না, বরং আমরা আরও বেশি কোনো একটা সমস্যার মধ্যে ঢুকে যাচ্ছি। তো প্রথমটা হচ্ছে অ্যাপাথি মানে হচ্ছে আমি কোনো কিছুতেই ইন্টারেস্ট রাখছি না, কোনো কিছুতেই, মানে কোনো একটা প্রবলেমে যদি পড়ছি, আমি নিজেকে সেই প্রবলেমটার থেকে এমনভাবে গুটিয়ে রাখছি বা এমনভাবে সরিয়ে রাখছি যে অ্যাজ ইফ আমাকে সেটা কোনো আমার উপর কোনো ইম্প্যাক্টই ফেলতে পারছে না। তো সেটাকে আমরা বলি অ্যাপাথি, মানে কোনো ইন্টারেস্টই নেই, ল্যাক অফ ইন্টারেস্ট অ্যান্ড কনসার্ন অ্যাবাউট সোশ্যাল ইন্টারাকশন। মানে আমার যদি কোনো কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, আমি সেটাকে সলভ করছি না, আমি সেটা নিয়ে কোনো কথাই বলছি না, আমি নিজেকে গুটিয়ে রাখছি এমনভাবে যে আমার সেটাতে কোনো ইন্টারেস্টই নেই, আমার সোশ্যালি ইন্টারাক্ট করারই ইচ্ছা নেই। মানে একজনের সাথে সমস্যা হলো, আমি নিজেকে আরও 5টা লোকের কাছ থেকে গুটিয়ে নিলাম। তো দিস ইজ কল্ড অ্যাপাথি হচ্ছে আমাদেরকে টেম্পোরারি আমার অ্যাংজাইটি বা আমার যে ইমোশনাল প্রবলেমের মধ্যে আমি রয়েছি সেটাকে টেম্পোরারি হয়তো ওখানটায় আমাকে একটা কিছু সাহায্য করে দিচ্ছে, কিন্তু ইন দ্য লং রান আমি যদি এরমভাবে প্রত্যেকটা রিলেশন বা প্রত্যেকটা সোশ্যাল কানেকশন থেকে নিজেকে গোটাতে থাকি, তাহলে দেখবো যে একদিন আমি নিজেকে খুব আইসোলেটেড ফিল করবো, অ্যান্ড সেখান থেকে আমরা কিন্তু একটা ইমোশনাল প্রবলেমের মধ্যে আবার ঢুকে যাব, কারণ আমার কোনো প্রয়োজনের সময় আমি হয়তো পাশে কাউকে পাবো না। দিস ইজ দ্য ফার্স্ট ম্যালঅ্যাডাপটিভ ওয়ে অফ কোপিং। সেকেন্ড হচ্ছে ডিনায়ালটা কী জিনিস? আমার একটা কোনো রিয়েল লাইফ সিচুয়েশান হয়েছে, কিন্তু আমি সেই সিচুয়েশানটাকে নিয়ে মানে সেই সিচুয়েশানটা যে ঘটেছে সেই জিনিসটাই আমি নিজেকে বোঝাচ্ছি না বা অ্যাকসেপ্ট করছি না। মানে ধরুন আমার জব লস হয়েছে, অ্যান্ড আমি সেটার যে ইমোশনাল যে মানে আমার মধ্যে যে এফেক্টগুলো ফেলছে সেগুলোকে আমি পাত্তাই দিচ্ছি না, সেগুলোকে নিয়ে আমি ভাবছি না। সেটার তো একটা ন্যাচারাল কনসিকুয়েন্স আছে, আমাদের একটা লাইফে কোনো বড় প্রবলেম হয়ে গেলে সেটার একটা ন্যাচারাল কনসিকুয়েন্স আছে, কিন্তু আমি সেটার মধ্যে দিয়ে নিজেকে নিয়েই যাচ্ছি না, অ্যাজ ইফ সিচুয়েশানটাকে ডিনাই করে দিচ্ছি, মানে রিয়ালিটিটাকে ডিনাই করে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমি টেম্পোরারি একটা প্রবলেম সলভিং আমার হয়ে যাচ্ছে বটে, কিন্তু আমার কিন্তু মধ্যে সেই যে ইমোশনাল রিয়াকশানগুলো হওয়ার কথা ছিল সেই ইমোশনাল রিয়াকশানগুলো কিন্তু আমি রিপ্রেস করে দিয়েছি, কারণ ন্যাচারালি সেই ইমোশনাল রিয়াকশানগুলো হওয়া মানে বেরোনো উচিত, ভেন্ট আউট হওয়া উচিত, কিন্তু আমি সেটাকে রিপ্রেস করে দিয়েছি। রিপ্রেস করে দেওয়ার ফলে কি হয়েছে, সেটা কিন্তু আমার ভেতরে একটা পেন্ট আপ এনার্জি, নেগেটিভ এনার্জি হিসাবে থেকে গেছে, অ্যান্ড আফটারওয়ার্ডস ইন দ্য লং রান সেটা কিন্তু আমাকে কোনো একটা এগুলোকে যদি আমি জমিয়ে রাখছি, আমার প্রবলেমগুলোকে একের পর এক এরকম প্রবলেম হয়ে যাচ্ছে, আমি ডিনাই করতে থাকছি হয়তো, তখন একটা সময় গিয়ে কিন্তু এই যে একটা বেশ হেভিনেস আমাদের মধ্যে কাজ করবে, মানে নেগেটিভ ইমোশনস নিয়ে আমরা ভীষণ হেভি ফিল করবো একটা সময়। তো এই জায়গায় কি করা উচিত, আমাদেরকে অ্যাকসেপ্টেন্সের দিকে যাওয়া উচিত, মানে আমার যেটা রিয়ালিটি সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। এটা গেল হচ্ছে ডিনায়াল, মানে আমি ডিনাই যদি করি আমার অ্যাকচুয়াল বা রিয়াল সিচুয়েশনটাকে, তাহলেও কিন্তু এটা একটা ম্যালঅ্যাডাপটিভ ওয়ে অফ কোপিং হয়ে যাবে।
নেক্সট হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশনটাও একটা ম্যালঅ্যাডাপটিভ ওয়ে। কেন? আমি হয়তো আমার এই মুহূর্তে আমার কোনো একটা ইমোশনাল প্রবলেম চলছে, আমার ভালো লাগছে না, আমার মন করছে না, অ্যান্ড আমি কি করছি, আমি সেইটাকে গুরুত্ব দিয়ে বা সেই আমার ভালো না লাগাটাকে গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে আমি যে কাজটা আমার করণীয় ছিল সেই কাজটাকে আমি ডিলে করছি, বা কোনো একটা ডিসিশন মেকিংকে আমি ডিলে করছি। এতে হচ্ছে কি যে আমার ওই সময়ের জন্য হয়তো আমার ওই সিচুয়েশানটাকে আমি কাটিয়ে উঠলাম, কিন্তু আমার পরবর্তীকালে সেই কাজটা তো জমে গেল, বা সেই ডিসিশন মেকিংটা করতে তো একটা ডিলে হয়ে গেল। অ্যান্ড তখন যখন আমি সেই কাজটা নিয়ে বসবো বা সেই ডিসিশন মেকিংটা করতে যাব, তখন আমার ভীষণ অ্যাংজাইটি হবে, তখন আমি কুল পাবো না যে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। অ্যান্ড এখানেই কিন্তু তখন নিজের প্রতি একটা নেগেটিভ সেলফ কনসেপ্ট তৈরি হতে থাকে, নিজের কনফিডেন্স কমে যেতে থাকে। তো প্রোক্রাস্টিনেশনও কিন্তু ইজ আ টাইপ অফ ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। মানে আমি আমার ভালো লাগছে না বলে আমার যে কাজটা করণীয় সেই কাজটাকে আমি ডিলে করতে থাকছি, এটা কিন্তু খুব ম্যালঅ্যাডাপটিভ ওয়ে। নেক্সট হচ্ছে ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে হচ্ছে আমি আমার রিয়ালিটি থেকে নিজেকে ডিট্যাচ করে রাখছি। মানে আমি কী করছি, ডে ড্রিম করছি। মানে আমি যেই সিচুয়েশানে রয়েছি সেই সিচুয়েশানটাকে আমি না ধরে আমি অ্যাজ ইফ একটা নিজের স্বপ্নের জগৎ বানিয়ে রেখেছি যে দিস ইজ মাই সিচুয়েশান, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমি সেই অনুযায়ী চলছি বা আমার ভাবনাগুলোকে সেই অনুযায়ী ফ্রেম করছি। তো এতে কি হচ্ছে, আমার অনেক সময় হয়ে যাচ্ছে যে আমি লাইফে যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে সেগুলোকে আমি ভুলে যাচ্ছি, আর কি পরে মনে করতেই পারছি না। অ্যান্ড অবভিয়াসলি সেটাতে আমাদের রিলেশনশিপস অ্যাফেক্টেড হয়, সেটা আমার পার্সোনাল ওয়েলবিংও অ্যাফেক্টেড হয়, কারণ আমার রিয়েল লাইফে যেটা ঘটেছে সেটার দিকে আমার কিছু মনেই নেই, সেটা নিয়ে আমি কিছু ভাবছিই না। তো অবভিয়াসলি আমার রিয়েল লাইফটাকে লিড করতে একটা প্রবলেম চলে আসে। তো ডিসোসিয়েশন ইজ অ্যানাদার টাইপ অফ ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে সেলফ স্যাবোটেজ। সেলফ স্যাবোটেজটা কী জিনিস? আমার প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, তার জন্য আমি কোনো একটা এক্সামে বসলামই না। মানে আমি এক্সামটার জন্য সব কিছু করেছি, ফর্ম ফিল আপ করেছি, অ্যাডমিট কার্ড পেয়ে গেছি, সব কিছু হয়েছে, আমি ওই এক্সামটার জন্য খুব ভালো করে প্রিপারেশনও নিয়েছি, কিন্তু আমার এতটা অ্যাংজাইটি হচ্ছে, পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে, বা এক্সামে বসে আমি হয়তো ভালো রেজাল্ট করতে পারবো না এটা ভেবে অ্যাংজাইটি হচ্ছে, তার জন্য আমি এক্সামটায় বসলামই না, আমি গেলামই না। তো এটাতে কি হচ্ছে, আমি নিজেকে একটা সাকসেসের মুখ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এলাম, ফেলিয়ারের ভয়। হয়তো আমি এক্সামটায় বসে গেলে হয়তো আমি ভালোই করতাম, কিন্তু আমার অ্যাংজাইটিকে আমি ওই সময় অ্যাংজাইটিটাকে কমানোর জন্য আমি কি করলাম, সেলফ স্যাবোটেজ করলাম। মানে নিজেকে ওই জায়গা থেকে যে অ্যাংজাইটি এত হচ্ছে, আমার দরকার নেই, আমি এক্সামটাই দেবো না, কী আর হবে। কিন্তু এতে কি হচ্ছে, পরবর্তীকালে নিজের প্রতি একটা নেগেটিভ সেলফ কনসেপ্টও তৈরি হচ্ছে, কারণ আমি তো আমার সাকসেসগুলো দেখতে পাচ্ছি না এই অ্যাংজাইটিটার ভয়, আমি তো খালি ভেবে যাচ্ছি আমি পারবো না, অ্যান্ড সেই অনুযায়ী আমি বিহেভিয়ারগুলো করে যাচ্ছি বা অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছি। অ্যান্ড তাতে কি হচ্ছে, আমি কখনোই বুঝতে পারছি না বা আমার ব্রেন কখনোই বুঝতে পারছে না যে আমি ভালোও করতে পারি, আমি সাকসেসফুলও হতে পারি। সো সেলফ স্যাবোটেজিং ইজ আ টাইপ অফ ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে ইউজিং অ্যালকোহল। ইউজিং অ্যালকোহল, ড্রাগস অর স্মোকিং, এই সবটাই কিন্তু ইজ আ ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। কেন? আমি আমার স্ট্রেসকে রিডিউস করার জন্য আমি অ্যালকোহল নিচ্ছি, আমি কোনো ড্রাগ ইউজ করছি, আমি স্মোকিং করছি একটু রিল্যাক্স করার জন্য, কিন্তু আলটিমেটলি সেটা তো আমাকে টেম্পোরারি রিলিফ দিচ্ছে, কয়েক ঘন্টার রিলিফ দিচ্ছে, বা স্মোক কয়েক মিনিটের রিলিফ দিচ্ছে, বা ড্রাগ নিলেও কয়েক ঘন্টার রিলিফ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কি আমি আমার আন্ডারলাইন প্রবলেমটাকে সলভ করতে পারলাম না। তাহলে টেম্পোরারি রিলিফ হচ্ছে, কিন্তু আমি আন্ডারলাইন প্রবলেমটা তো প্রবলেমের মতনই থেকে গেল। আমি ড্রাগ নিচ্ছি, আমি অ্যালকোহল নিচ্ছি বা স্মোকিং করছি বলে আমার প্রবলেমটা তো সলভ হয়ে গেল না। তাহলে আমার স্ট্রেস যে প্রবলেমটা আমাকে, যে কারণটা আমাকে স্ট্রেস দিচ্ছে, সেই কারণটা তো আমি এগুলোকে ইউজ করে সলভ করতে পারলাম না। বরঞ্চ কী হলো, আমি এগুলোর মধ্যে হয়তো অ্যাডিক্টেড হয়ে গেলাম, আমি হয়তো আমার অ্যাডিকশনের জন্য আমার হেলথ ইস্যুস হলো, আমার অ্যাডিকশনের জন্য আমার রিলেশনশিপসের প্রবলেম এলো। So using any kind of addictive substance is a maladaptive, to cope with any stress is a maladaptive coping strategy. Next হচ্ছে avoidance. Avoidance is self sabotaging এ যেরকম বললাম, যে আমি মনে করছি আমার নতুন মানুষের সাথে হয়তো আমার দেখা করতে ভয় লাগে, মানে আমার কোনো একটা সোশ্যাল অ্যাংজাইটি আছে যে আমি নতুন মানুষের সাথে পরিচিত করতে আমি খুব গুটিয়ে থাকি, তাহলে আমার সেখানে আমি তখন ওই পার্টিটাকেই অ্যাভয়েড করে দিচ্ছি।
আমার ডিসকমফর্ট ফিল হবে ভেবে আমি ওই পার্টিটাকেই অ্যাভয়েড করে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমার টেম্পোরারি রিলিফ পাচ্ছি আমি, কিন্তু এটা তো আমার একটা বড় সমস্যার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি কত পার্টি অ্যাভয়েড করব, আমি কত সমস্যাকে এড়িয়ে চলবো, মানে আমি কত আমার এই ফিয়ারটাকে প্রায়োরিটি দিয়ে এগোতে থাকবো। তাহলে তো আমি একদিন পুরো সোশ্যালি আইসোলেটেড হয়ে যাব, অ্যান্ড ইন দ্য লং রান সেটা আমাকে আরও বেশি স্ট্রেস ক্রিয়েট করে দেবে। সো অ্যাভয়েডেন্স অফ এনি কাইন্ড ইজ আ আনহেলদি ম্যালাডাপটিভ স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে বিঞ্জ ইটিং মানে হচ্ছে আমি আমার স্ট্রেসটাকে টেম্পোরারি রিলিফ দেওয়ার জন্য অনেক বেশি খেয়ে ফেলছি, মানে যেই পরিমাণ আমি খাই তার থেকে বেশি খেয়ে ফেলছি আমার স্ট্রেস রিলিফ করার জন্য। অনেকেই এটা করে থাকেন। এতে কি হয়, আমাদের যে মানে আমাদের বডির ফাংশনিংয়ে প্রবলেম হয়, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয়, আমরা ওবেসড হয়ে যাই, অ্যান্ড অলসো আমাদের কোনো মানে সিরিয়াস হেলথ ইস্যুস শুরু হয়ে যায়, হাই ব্লাড প্রেশার হয়ে যায়। তো অবভিয়াসলি এটা কিন্তু ইজ আ টাইপ অফ ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে সেলফ হার্ম। আমরা অনেক সময় নিজেদের ইমোশনাল পেনকে কমানোর জন্য নিজেদেরকে ফিজিক্যাল পেন দিই, অ্যাজ এই ফিজিক্যাল পেনটা পেলে আমাদের ইমোশনাল পেনটা কিছুটা কমছে, এটা ভেবে। বা নিজেদের ফ্রাস্ট্রেশনটাকে কমানোর জন্য নিজেদেরকে ফিজিক্যাল পেন দিই, যে ফিজিক্যাল পেনের দিকে আমার ফোকাসটা চলে যাবে, তাহলে আমার ইমোশনাল পেনটা কিছুটা কমবে। কিন্তু লং রানে দেখা যাচ্ছে যে আমার যে কজটা নিয়ে আমি ইমোশনালি ট্রাভেলড রয়েছি সেটা তো কমছে না, সেটা তো সেই জায়গায় থেকে যাচ্ছে। বা সেইটাকে আমি যেভাবে সলভ করতে পারবো, সেটাকে আমি নিজেকে বোঝাতে পারতাম বা সেই সিচুয়েশানটাকে ঠিক করার চেষ্টা করতাম, সেটা না করে আমি নিজেকে হার্ম করে যাচ্ছি। তাতে তো আমার কিছু ফিজিক্যাল কিছু প্রবলেমও চলে আসতে পারে। আমি নিজেকে হার্ম করলে তো আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে যাচ্ছি, অ্যান্ড অলসো আমি আমার আন্ডারলাইং যে সমস্যাটার জন্য আমি এতটা ইমোশনাল পেনে রয়েছি, এই সমস্যাটাও সলভ হচ্ছে না। তাহলে সেলফ হার্মিং ইজ আ টাইপ অফ ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে কি, হাইপার সেক্সুয়ালিটি। আমি নিজের স্ট্রেস রিলিফের জন্য আমি এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারাকশনস করছি। এতে টেম্পোরারি এই সবগুলোই কিন্তু যে কোনো ম্যালাডাপটিভ প্র্যাকটিসই, যে কোনো ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি কিন্তু টেম্পোরারি রিলিফ দেয়, কিন্তু ইন দ্য লং রান সেটা কিন্তু আমার জন্য হার্মফুলই হয়ে যায়। অবভিয়াসলি আমি যদি এক্সেসিভ সেক্সুয়াল বিহেভিয়ার করি, দেন সেটা এক তো আমার রিলেশনশিপকে হ্যাম্পার করবে, কারণ আমার পার্টনার সেটা নাই চাইতে পারে। সেকেন্ডলি, আমি যদি মাল্টিপল সেক্সুয়াল কানেকশনস করি, তাহলে আমার একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার চান্সেস হাই হয়ে যায়। তো দ্যাট ইজ অলসো হার্মফুল, দ্যাট ইজ অলসো আ ম্যালাডাপটিভ ওয়ে অফ কোপিং। নেক্সট, গ্যামলিং। অনেকেই গ্যামলিংয়ে ঢুকে যান নিজের কিছু সমস্যা সমাধানের জন্য। হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম রয়েছে, ভাবছে আমি লটারিতে যাই, লটারির টিকিট কাটি, আমার যদি একদিন আমি জিতে যাই তাহলে আমার কাছে অনেক টাকা চলে আসবে। কিন্তু এই করতে করতে আমি ছোট অ্যামাউন্ট দিতেই কিন্তু আমি অনেকটা অ্যামাউন্ট, অ্যান্ড এটা একটা নেশার মতন হয়ে যায় যে আমি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করি হয়তো, কিন্তু আস্তে আস্তে আমি বড় অ্যামাউন্টও দিতে শুরু করে দিই, এই ভাবনায়, এই হোপ নিয়ে যে একদিন আমি অনেকটা টাকা জিতবো। কিন্তু সব সময় সেরকম হয় না। আমাদের যেটুকু ফাইন্যান্সিয়াল আছে আমাদের কাছে হাতে, সেটাও দেখা যাচ্ছে লসে চলে যায়, অ্যান্ড আমাদের সেটাও ফুরোতে শুরু করে। আমার সে অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছি বলে। নতুন তো কিছু পাচ্ছিই না, মানে জিতছি তো না কোনো টাকাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওর মধ্যে ঢুকে যাচ্ছি। সো এগুলো গেল হচ্ছে ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি। আপনার যদি মনে হচ্ছে যে আপনি এর মধ্যে কোনো একটা ম্যালাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজির মধ্যে রয়েছেন বা ইউজ করছেন, তাহলে আপনি ইমিডিয়েটলি বা আপনি যত তাড়াতাড়ি সম্ভব কোনো একজন প্রফেশনাল হেল্প নিন। হাউ টু গেট রিড অফ দ্যাট ম্যালাডাপটিভ কোপিং প্র্যাকটিস, সেটা আপনাকে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল শিখিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিসগুলো নিয়ে এই ভিডিওতে রাখছি না। আমি আমার নেক্সট ভিডিওতে অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজিসগুলো নিয়ে কথা বলব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আরও অন্য কিছু টপিকে যদি চান আমি ভিডিও বানাই, তাহলে সেটাও আমাকে জানাবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।